নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এসআইআর নিয়ে আর ভোট নিয়ে বিতর্ক এবং জটিলতা যেন থামতেই চাইছে না। এ যেন অনেকটা সেই ট্রেনের মতো, যে ট্রেন ক্রমশ এগিয়ে চলেছে, একটা করে স্টেশন আসছে, আর ভিতরে দমবন্ধ হয়ে যাওয়া মতো কষ্ট কষ্ট করে দাঁড়িয়ে থাকা যে সমস্ত যাত্রীরা, তারা ভাবছে এবার বোধহয় ট্রেনটা একটু খালি হবে, এবং দেখা যাচ্ছে যে যত যাত্রী নামছে তার থেকে বেশি যাত্রী আবার উঠে পড়ছে। আজকে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, মহা গুরুত্বপূর্ণ হিয়ারিং, যার ওপরে সকলে চিন্তা করছিলাম আমরা যে আগামী ভোটের একটা ভবিষ্যৎ নির্ভর করে আছে, সেই হিয়ারিং এ ঠিক কি হলো। এমনি পুরো হিয়ারিং এর যদি ক্লিপ এখানে জুড়ে দিই, সেটা হচ্ছে প্রায় 1 ঘন্টার বেশি একটা হিয়ারিং। এখন এই ধরনের হিয়ারিং এর সারমর্ম বলতে গেলেও, প্রথমত আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে নিজেকে প্রথমত অনেক বেশি করে বুঝিয়ে নিতে হয়, মানে তৈরি করে নিতে হয়, যাতে কোনো ধরনের একটা অংশ, কোনো পক্ষপাত দুষ্ট তথ্য জনসাধারণের সামনে পরিবেশিত না হয়, এবং কোনো ভুল তথ্য, যতটা নিজের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি আছে সেই অনুযায়ী হয়তো বলবো না, কিন্তু ভুল তথ্য যেন না দিয়ে ফেলি। এই সমস্তটা মাথায় রেখে আপনাদের সামনে কয়েকটি বিশেষ প্রশ্ন সহ এই এপিসোডটা নিয়ে এসেছি। আপনারা একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন আশা রাখি। প্রথমত, আজকে যখন হিয়ারিং শুরু হয় প্রধান বিচারপতির এজলাসে, 3 জন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি, সেখানে যখন হিয়ারিং শুরু হয়, সেখানে প্রধান বিচারপতি প্রথমেই জানান যে 47 লক্ষের মতো নামের নিষ্পত্তি, টোটাল 60,06,575-এর মধ্যে 47,30,000-এর মতো নামের নিষ্পত্তি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে চিঠির মারফত জানিয়েছেন যে হয়ে গেছে, এবং আগামী যে 6 তারিখ যে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আছে, এখন এই সমস্ত বিষয়গুলো প্রধান বিচারপতি কতটা কি কাজ হয়েছে না হয়েছে সেগুলোকে বিস্তারিতভাবে জানান। কিন্তু এরপরেই যে অংশটা আসে সেটা হচ্ছে যে অ্যাফলেট ট্রাইব্যুনাল সেটা কোথায় গঠন হবে, এবং সেটার ব্যাপারেও একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের এখানে অনেকগুলো বিল্ডিং, 5টা বিল্ডিং ওনারা দেখেছিলেন, জানালেন যে নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন মিস্টার নাইডু, এবং সেখান থেকে তাদের মোটামুটি একটা সিলেকশন ঠিক হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি স্যানিটাইজেশন ডিপার্টমেন্টের যে বিল্ডিং আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে 21টা কি 22টার মতো ঘর আছে, সেখানে এই বিচার প্রক্রিয়া চলবে ট্রাইব্যুনালের। এবং সেটার জন্য নির্বাচন কমিশন জানালেন যে 19 জন যে প্রাক্তন প্রধান বিচারপতি বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাদের একদিনের ট্রেনিং দেওয়া হবে, এবং এই যে ট্রেনিং দেওয়া হবে কথাটা ওঠে, তখনই মামলাকারীদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মিস্টার কপিল সিব্বাল, এনারা এবং মিস্টার শ্যাম দেওয়ান অ্যাডভোকেট, এনারা আপত্তি তোলেন যে আবার কেন, বিশেষত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে আবার কেন ট্রেনিংটা দেওয়া হবে, যে এটা একটা স্কোয়াশি জুডিশিয়াল বডি, যারা এই প্রাক্তন বিচারপতিরা যারা এই কাজটা করবেন, এই নিয়ে তারা আপত্তি জানান যে আবার কেন ট্রেনিং দেওয়া হবে। এর আগে তো অন্যান্য জেলা জাজ, অন্যান্যদের ট্রেনিং অলরেডি দেওয়া হয়েছে, এনাদের কেন ট্রেনিংটা দেওয়া হবে তখন, বা এনাদের ট্রেনিং কি ট্রেনিং দেওয়ার আছে। তখন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানান যে একটা ল্যাপটপ কিভাবে, কোন জায়গায় কি সফটওয়্যার আছে, সেগুলো জানতে গেলেও তো একটা মিনিমাম ট্রেনিং এর দরকার হয়। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা হয় যে ফ্যামিলিয়ার, পুরো সিস্টেমটার সঙ্গে ফ্যামিলিয়ার করবার জন্য যেটুকু ট্রেনিং দেওয়া হবে, এবং বিচারপতিরা জানান যে এই নির্বাচন কমিশন এখানে প্রভাব বিস্তার করবে এরকম কোনো চিন্তা করবার কোনো বিষয় নেই, কারণ তারা সেই বিষয়টা যথেষ্ট সতর্কতার সঙ্গে নজর রাখছেন। কিন্তু এই অ্যাফলেট ট্রাইব্যুনালের সময়সীমা সম্পর্কে যখন নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু প্রশ্ন তোলেন যে এর কাট অফ ডেটটা ঠিক কতদিনের, মানে কতদিনের মধ্যে এই কাজটা শেষ হবে, তার কারণ ভোট প্রক্রিয়া আছে, যেটা
নমিনেশন ফাইলের যে লাস্ট ডেট, একটা হচ্ছে এই মাসের 6ই এপ্রিল আর একটা হচ্ছে 9ই এপ্রিল, তখন মাননীয় বিচারপতি, ওই ডিভিশন বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি, মাননীয় বিচারপতি, তিনি জানান যে মিস্টার নাইডু, এটা জানতে হবে যে দুটো প্রধান ফান্ডামেন্টাল আলাদা আলাদা বিষয় নিয়ে কিন্তু এই বেঞ্চ এই মুহূর্তে চিন্তা করছে। একটা হচ্ছে এসআইআর প্রসেসটা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, এবং আর একটা হচ্ছে আলাদা জিনিস যেটা হচ্ছে, এবং তার সাথে ভোটও জড়িত, এবং আর একটা আলাদা জিনিস সেটা হচ্ছে মানুষের ভোট দানের একদম গণতান্ত্রিক অধিকার, সেটা একদম আলাদা জিনিস। কাজে এই অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাট অফ ডেট আমরা ঠিক করে দিতে পারি না, সেটা যে বিচারকরা ওখানে বসে ওটা করবেন তাদের ওপর নির্ভর করছে যে কত দিনের মধ্যে সেটা শেষ হতে পারে। এবং নির্বাচন কমিশনের আইনজীবী সেটাও জানান যে 8 সপ্তাহের মতো পারমিশন পাওয়া গেছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্যানিটাইজেশন বা এই ধরনের একটা নাম হবে সেই বিল্ডিংটাতে, এবং পরবর্তীতে যদি সেখানে আর পারমিশন না পাওয়া যায় তাহলে জুডিশিয়াল একাডেমি, যেটা একদম প্রথমে কথা হয়েছিল, সেই বিল্ডিংয়েও হতে পারে। এখন এই কাট অফ ডেটের এই জায়গাটাতেই কিন্তু আটকে থাকলো অনেকটা বড় একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে বিচারপতিরা জানালেন যে এই প্রসেসটা অনগোয়িং আরো খানিকটা সময় লাগতে পারে, এবং যতদিন লাগতে পারে সেটা ঠিক করবেন যে বিচারকরা, প্রাক্তন প্রধান বিচারপতিরা, এইটা 19 জন, তারা এই যে বিচার প্রক্রিয়াটা করবেন তাদের ওপর নির্ভর করবে এইটা কতদিনে শেষ হবে। ফেয়ার এনাফ। অবশ্যই আমরাও চাই যে একজন মানে প্রকৃত নাগরিকও যেন বাদ না পড়ে, সেটা সুপ্রিম কোর্টও কমিটেড নিজেদের বক্তব্যই, এবং আমরাও আমাদের দাবিও প্রথম থেকে সেটা জানিয়ে এসেছি। এখন বিষয় হচ্ছে, তাহলে কি এই গোটা এসআইআর প্রসেসটা অসম্পূর্ণ রেখে ভোটে চলে যাওয়া হচ্ছে না? তার কারণ এটা যদি হয় যে যেটা ওনারা বলতে চাইছেন যে 6 তারিখে বিকেল পর্যন্ত, কি তারপরে যেটা মানে এই যে 13 লক্ষ মতো নাম আন্ডার অ্যাডজুডিকেশন বিচার বাকি রয়েছে, সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে চিঠি মারফত জানিয়েছেন যে 7 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল কাট অফ ডেটটা কত? সেটা হচ্ছে 8 তারিখ রাত্রির 12টা, কারণ 9 তারিখে মানে নমিনেশন ফাইলের শেষ দিন। আর ওনারা এটাও ডিভিশন আলাদা করে দিয়েছিলেন যে প্রথম 152টা কেন্দ্রে যেটা নমিনেশন ফাইলের লাস্ট ডেট আছে 6 তারিখ, সেটার কাজ আগে করে নিতে হবে, আর তারপরে যেটুকু বাকি থাকবে সেটা ওই 8 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা সওয়াল জবাবে আজকেও একই কথা তারা বলেছেন। এখন বিষয় হচ্ছে যে এইটা না হয় কমপ্লিট হলো, কিন্তু অ্যাপেলেট ট্রাইব্যুনাল যেটা, এটা তো হচ্ছে যে যারা কিনা ফাইনাল লিস্ট 28 তারিখে যাদের নাম বাদ পড়েছে 1.1, যাদের পরবর্তীতে সাপ্লিমেন্টারি লিস্টগুলো যতগুলো এখনো পর্যন্ত 4টে বেরিয়ে গেছে, এবং আগামীতে যেটা বেরোবে, বেরিয়ে যেটা বাদ পড়ে থাকবে, যাদের নাম বাদ গেল, এবং তারা মনে করছে অ্যাপিল সবাই করতে পারে, কিন্তু বেশিরভাগ, এটা ধারণার সুবিধার জন্য বলছি, যে তারা মনে করছে যে আপিল করা যেতে পারে, যে আমি প্রকৃত নাগরিক, আমার ঠিক তথ্য আছে বা আমার গ্রাউন্ড আছে বলবার মতো, যে আমি অ্যাপিল করতে পারি। তাহলে তো তাই দাঁড়ালো যে সে নিজেকে মনে করছে যে সে প্রকৃত নাগরিক। ধরা যাক যে একজন ব্যক্তি, সে দীর্ঘদিন ধরে ভোট দিয়েছে, তার বা তার আত্মীয় স্বজনের নাম, বাবা মায়ের নাম 2002-এ অবশ্যই ছিল, এতৎসত্ত্বেও তার নাম, তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, যে কোনো জাতিরই হতে পারেন, যে তার নাম এতগুলো গ্রাউন্ড থাকা সত্ত্বেও বাদ পড়েছে, মানে ফাইনাল লিস্টেও বাদ পড়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন যেটা হলো, যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, তাতেও বাদ পড়েছে, মানে দুটো স্ক্রিনিং কিন্তু কমপ্লিট হওয়ার পরেও তিনি বাদ পড়েছেন, কিন্তু তিনি মনে করেন যে তিনি প্রকৃত ভোটার, ভারতীয় নাগরিক,
এবং তার মানে রেফারেন্স আছে বা লিঙ্ক আছে 2002-এ তার যে বাবা মা ইত্যাদির সাথে, তার ডকুমেন্টে কোনো রকম ডিসক্রিপেন্সি নেই বা অসঙ্গতি নেই, সব ঠিক আছে, তাহলে সেই ব্যক্তিটির হিয়ারিং অ্যাপেলেট ট্রাইব্যুনালে যদি 23 তারিখ অথবা 29 তারিখের পরে গিয়ে পড়ে, তাহলে সেই প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিক তো এসআইআর এর সুফল পেল না এবং তিনি তার ভারতবর্ষে বাস করার গণতান্ত্রিক অধিকার থেকে তিনি বঞ্চিত হলেন। এটা তো সাংবিধানিক প্রশ্ন হয়ে গেল। আজকে সুপ্রিম কোর্টের গোটা হিয়ারিংটাতে যদি তার মর্মার্থ ধরা হয়, তাতে করে এটাও খানিকটা অনুমান হলো যে সুপ্রিম কোর্ট যাতে ভোটটা ঠিক সময় মতো হয় সেই প্রচেষ্টাও তারা দেখাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, সেই প্রচেষ্টা দেখাতে গিয়ে যদি আমরা যে বেসিক প্রশ্নটা তুলছি, গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রশ্ন, নাগরিক অধিকারের প্রশ্ন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার প্রশ্ন, সেই সমস্ত এ বাদেও আরো প্রচুর ধারা আছে একটা মানুষের অধিকারের, এই ভারতবর্ষে মৌলিক অধিকারের ধারা আছে আরো। এখন সেগুলোকে কিভাবে পাশ কাটিয়ে এই নির্বাচনটা হতে পারে? দেখুন, আমরা মানুষের ভাষায় এর আগে অনেকবার প্রশ্ন তুলেছি যে সঠিকভাবে যে গতিতে এই এসআইআর প্রসেস এগোচ্ছে, সেই গতিতে যদি এগোতে থাকে, তাতে করে কখনোই সঠিক সময় নির্বাচন হওয়া সম্ভব না, এবং তা যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসনই একমাত্র উপায়। কিন্তু এইভাবে যদি হয়, যেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে পাওয়া যাচ্ছে, যদিও সেই হিয়ারিং এর মধ্যে কিন্তু আরো একটা বড় অংশ উঠেছে, সেটার নাম হচ্ছে, যেটা নিয়ে আমরা গত 2-3 দিন যাবত, যেগুলো আমরা আগামী এপিসোডে আরো কয়েকটা এপিসোড নিয়ে আসছি, এই বিচারের রায় এবং তার ক্লিপিং গুলো দেখিয়ে আমরা বোঝবার চেষ্টা করব সেগুলোতে, যে ঠিক আসল বিতর্কগুলো আরো কি আছে। কিন্তু ফর্ম 6 নিয়ে যে তুল কালাম কাণ্ড নির্বাচন কমিশন অফিসের দপ্তরের সামনে আমরা গত 2 দিন ধরে দেখছি, সেই ফর্ম 6 এর ব্যাপারেও কিন্তু একটা ক্ল্যারিফিকেশন অসমাপ্ত থাকলো। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি যে অভিযোগটা বারবার করেন, বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে করেছেন, তাদেরকেও সবিনয় জানতে চাইছি যে তারা বলেছেন যে ফর্ম 7, তাদের যে ফর্ম 7 গুলো জমা দিয়েছিলেন, তাদের সেই ফর্ম 7 গুলো নিষ্পত্তি হয়নি, আপলোড হয়নি, কখনো বিপক্ষ দল সেগুলো কেড়ে নিয়ে অনেক সময় পুড়িয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তাদের আছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই ফর্ম 7 নিয়ে কোনো রকম সওয়াল জবাব আমরা দেখতে পেলাম না, বা ওই পক্ষের বা এইটা নিয়ে কোনো অভিযোগ যে ফর্ম 7টার নিষ্পত্তির প্রয়োজন, এটা কিন্তু আজকের সওয়াল জবাবে আমাদের চোখে পড়লো না। মানে পুরো সওয়াল জবাবটা ওখানেই আছে। এবং একটাই প্রসঙ্গ শুধুমাত্র নির্বাচন কমিশনের আইনজীবীর তরফ থেকে উঠেছিল, যে অভিযোগ এই ফর্ম 6 যখন হয় বিতর্কটা সওয়াল জবাবে, তখন ওই নির্বাচন কমিশনের আইনজীবীর তরফে উঠেছিল যে অভিযোগ বা ফর্ম 7 সেটাও জমা দেওয়া যেতে পারে, সেটা তো অন্য প্রেক্ষিতে উঠেছিল, কিন্তু ওটা নিয়ে আর্গু করা বা সওয়াল জবাব করবার মতো কোনো আইনজীবী বা ইস্যুটাকে ওখানে কেউ তোলেননি আজকে। এটা একটা তথ্য। এখন বিষয় হচ্ছে ফর্ম 6টা কি? ফর্ম 6 পুরো সওয়াল জবাবে যেটা মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি যখন বলেন, তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গটাকে উত্থান করেন যে বান্ডিল ফর্ম নির্বাচন কমিশনের দপ্তরে ফর্ম 6 জমা পড়ছে, আমাদের কাছে ভিডিও আছে। যখন প্রধান বিচারপতি বলেন যে ওই রকম ভিডিও তো আমরাও দেখিয়ে দিতে পারি, 21 জন ক্রিমিনালের ভিডিও তো আমরাও দেখিয়ে দিতে পারি ওরকম, তখন ওনারা থেমে যান, থেমে গিয়ে বলেন যে মাননীয় কল্যাণ বাবু, আপনি হাইপোথেটিক্যাল এই ধরনের কোনো রকম কথাবার্তা বা মানে কাল্পনিক কোনো কথাবার্তা বলবেন না। আমরা এটা নিয়ে কিভাবে বিচার করব যে তার কোনো রকম তথ্য প্রমাণ মানে আমরা দেখিনি, আমরা জানি না, এটাকে নিয়ে আপনারা সওয়াল জবাব করছেন, পুরো জিনিসটা কাল্পনিক হয়ে যাচ্ছে, কারণ আইন প্রমাণ হাতে নিয়ে কাজ করে। কিন্তু যদি ফর্ম 6 জমা দেওয়ার একটা মানে টেকনিক্যাল প্রশ্নে আসে, সেখানে
কি বলে ওটাকে, নির্বাচন কমিশনের আইনজীবী মিস্টার নাইডু বেশ কয়েকটি ধারা তুলে দেখান যে ফর্ম 6 একটা অনগোয়িং প্রসেস, যে সারা বছর ধরে সেটা চলতে পারে। সেটা 1 এপ্রিল, আর একটা দেখালেন 1 অক্টোবর, এরকম 4টে ভাগ আছে বছরে যে তাতে নামটা ওঠে, কিন্তু অ্যাপ্লিকেশনটা সারা বছর ধরেই মানুষ করতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি এই কথা বলেন যে যখন, এবং এটা ইয়েও করেছিলেন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনারাও এই অভিযোগ জানিয়েছিলেন যে 28 তারিখ ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে এবং তার আগে 23 কি 24 তারিখে ওটা ফ্রিজ হয়ে গেছিল। তাহলে 28 তারিখ যখন ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, তারপরে এই ভোটে অন্তত নতুন করে কোনো নাম ইনক্লুশন চলবে না। সেটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জয়মাল্য বাগচিও সেখানটাই উল্লেখ করেন যে ফর্ম 6 জমা দেওয়া যেতে পারে, সেটা নিয়ে নয় মানা গেল, কিন্তু ওই ফর্ম 6 এবারের ভোটে অংশ নিতে পারবে না। তখন মাননীয় বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী তিনি এবং অন্যান্য যে সমস্ত আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দেওয়ান এবং কপিল সিব্বাল, এনারা বলেন এটাই আমরা চাইছি ফর্ম 6 সম্পর্কে। কিন্তু যখন এর পাল্টা মিস্টার নাইডু যখন উল্লেখ করেন যে এটা আইনে আছে যে নমিনেশন ফাইল আপের আগের দিন পর্যন্ত এটা তোলা যেতে পারে, এটা 1 নম্বর প্রশ্ন থাকলো। তখন বিচারপতিরা আলোচনা করলেন কিন্তু কোনো ডিসিশন কিন্তু দেননি ফর্ম 6টার ব্যাপারে। এবং আর একটা বড় প্রশ্ন, এই যে 1 এপ্রিলের কথা বলা হলো, তাহলে গতকাল পর্যন্ত ছিল কিন্তু 31 মার্চ, তাহলে তার আগে পর্যন্তটা কি ধরা হবে, সেটাও কিন্তু অমীমাংসিত থাকলো। এখন এই রকম অনেক কিছু প্রশ্ন কিন্তু উঠলো, যেমন তার থেকে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠলো যে তাহলে এই গোটা এসআইআর প্রসেস অসম্পূর্ণ রেখে তাহলে ভোটটা হবে। 6 তারিখে মাননীয় প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ 6 তারিখ বিকেল 4টের সময় আবার হিয়ারিং ডেকেছেন যে ওই 6 তারিখ রাত্রির 12টার মধ্যে নির্বাচন কমিশন পাবলিশ করবে, মানে সমস্ত যতটা আছে পেন্ডিং কেস সেগুলো কমপ্লিট করবে। কাজে 6 তারিখ বিকেল 4টে, মানে ওটাই তো ফাইনাল কি বলে এটাকে টাইমটা, 6 তারিখ রাত 12টা। এই 6 তারিখ বিকেল 4টের সময় এই হিয়ারিং আবার হবে। এখন এদিকে আমাদের নজর থাকবে, কিন্তু এর সমাধানটা কোথায় বেরোলো? আর লাস্টলি যে প্রশ্নটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে বাইরে তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে এই যে এত চিৎকার চেঁচেমেচি যে তারা ইচ্ছা করে নাম কেটে দিয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে, এসআইআরটা বিজেপি করাচ্ছে, এসআইআর এ নির্দিষ্ট কমিউনিটির নাম কেটে দেওয়া হচ্ছে, আজকেও কিন্তু একটা কেউ এই প্রশ্ন ওখানে তুললেন না। এমনকি বিচারপতির একটা সাংঘাতিক অভিযোগ তুললেন, যেটা মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি, যে পলিটিক্যাল পার্টি থেকে মানে হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবং জেলা জাজদের প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে বা চাপ সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বললেন যে আমি জানি না এরকম ব্যাপার, কিন্তু তারা সাবধান করে দিলেন। সেই অবধি ঠিক আছে, কিন্তু এগুলো তো তারা কোর্টে বললেন না এই প্রসঙ্গগুলো। তেমনি পাশাপাশি বিজেপি থেকে যেটা বলা হচ্ছে যে এই যে ফর্ম 7 এর ইস্যুটা, যে নো ফর্ম 7 এর, ফর্ম 7 যদি সম্পূর্ণ সমাধান না হয়, এসআইআর যদি সম্পূর্ণ না হয়, মাঝপথে টাটা করে বাড়ি চলে যেতে দেব না, এটা স্বয়ং শ্রমিক ভট্টাচার্য মহাশয় একাধিকবার বলেছেন। কিন্তু সেটা আজকে সুপ্রিম কোর্টে দেখতে পেলাম না। আগামী হিয়ারিং এ হয়তো ওনাদের আলাদা কোনো স্ট্র্যাটেজি থাকতে পারে, তৃণমূল কংগ্রেসেরও আলাদা কোনো স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু নাগরিক অধিকার খর্ব যেন না হয়, এটাই হচ্ছে সকলের কাম্য। প্রকৃত নাগরিক যেন ভোটটা দিতে পারে। এই এপিসোডে তো পুরোটা খানিকটা সামারাইজ করে আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সামনের এপিসোডগুলোতে আরো বেশ কিছু ক্লিপ নিয়ে আপনাদের কাছে ইনফরমেটিভ কিছু এপিসোড নিয়ে আসছি, সেদিকে আপনারা নজর রাখুন। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।
এবং সুচিন্তিত মতামতগুলো পাঠান। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের সাপোর্টের জন্য। এবং আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।